জুলাই আগস্ট গণহত্যায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। আবু সাইদ হত্যায় হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। বিচার বিভাগে হাসিনার সহযোগী বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কুমিল্লার শাহপুর সীমান্তে বেড়া তুলছে বিএসএফ, সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা। তালা ঝুলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন। অনশনে অসুস্থ 20 জনকে হাসপাতালে ভর্তি, দাবি আদায়ে সচিবালয়ের সামনে অবস্থান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ভাই রমজান। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ী ও গাজীপুরের হত্যাকাণ্ডের ঘটনায় এসি তানজিল ও কনস্টেবল আকরামকে 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বেশ কিছু ডিজিটাল তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে অফলাইনে। কিছু কিছু তথ্য প্রসিকিউশন টিমের কাছে দাখিলও করা হয়েছে, কিন্তু বিষয়গুলো সত্যতা যাচাই করা দরকার বলে মনে করে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে আবেদন করলে তা মঞ্জুর করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সাথে রংপুরের আবু সাইদ হত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম যে আবু সাইদের পরিবার লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ির ইমাম হোসেন হত্যাকাণ্ডে এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডে কনস্টেবল আকরামকে গ্রেফতার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এসি তানজিল ও কনস্টেবল আকরাম কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের এবং রাজুক ও গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। গত 5 আগস্ট আওয়ামী সরকারের 15 বছরের শাসনের অবসানের পর গেল 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্যের নামে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চলের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশপাশে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার 3 সন্তানের নামে প্লট বরাদ্দের সত্যতা পায় দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে 10 কাঠার মোট 6টি প্লট নিয়েছেন শেখ রেহানা পরিবার। রাজুক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে তারা এই দুর্নীতি করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে
বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। ঢাকায় নিজস্ব কোনো বাসস্থান নেই উল্লেখ করে রাজুকে হলফনামা দেয় শেখ রেহানা। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয় তাদের বিরুদ্ধে 3টি মামলা করে সংস্থাটি। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, রিজওয়ান সিদ্দিকী, রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া রেহানা পুত্র ববির বিরুদ্ধে মামলায় 16 জন এবং ববির ছোট বোন রূপন্তীর বিরুদ্ধে করা মামলায় 16 জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগের যেসব বিচারক ও প্রশাসনের যেসব কর্মকর্তা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির পাহাড়ের সব তথ্য একে একে বেরিয়ে আসছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন সহ সব জায়গায় কৃতদাস তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। এসব দলদাসদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত না নিয়ে ক্ষোভ জানান রিজভী। এখনও কিভাবে প্রশাসনে স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছে বলে তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, ভারতের কাছে বিক্রি হয়ে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা 18,000 বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে হাই কমিশনারকে জানান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গত 1 জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ায় মালয়েশিয়ার প্রশংসা করেন তিনি। বাংলাদেশে আসিয়ানের সদস্য পদ পেতে দেশটির সমর্থনের কথা উল্লেখ করেন। জাতিসংঘের অধীনে সঙ্গতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন অধ্যাপক ইউনূস। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান সীমান্ত উত্তেজনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সাড়া দিয়ে দেখা করেছেন দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম। সীমান্তে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের 24 ঘন্টা না যেতে পাল্টা একই ব্যবস্থা নিল দিল্লি। সোমবার দুপুর নাগাদ তাকে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে গত কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে কথা হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে তার 45 মিনিটের বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয়েছে। সীমান্তের 5টি স্থানে ভারতের বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের চেষ্টা করছে। কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানায়, পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে, কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে শিবতলা এলাকায় এ ঘটনা হয়। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এর সাথে সীমান্তের সম্পর্ক নেই। এর আগে গত শনিবার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তের কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাধা দেয় বিএসএফ। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অন্যদিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা লক্ষ্মীদারি সীমান্তে 2 কৃষক তাদের ভোগ দখলি জমিতে চাষাবাদ করার সময় বাধা দিয়েছে বিএসএফ। তাদের দাবি, চাষ করা এই জমির কিছু অংশ ভারতের। এদিকে
বাংলাদেশি এই কৃষকরা বলছেন দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে তাদের পূর্বপুরুষরা এই জমিতে চাষাবাদ করে আসছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা হয়নি। দুই দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছে বিজিবি। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে বিস্তারিত। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নজরুল গাজী ও একই গ্রামের নাজমুল হোসেন দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের পাশে বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যথাক্রমে 30 শতক ও 10 শতক জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন তারা। গত শনিবার প্রতিদিনের মতো শ্রমিক নিয়ে জমিতে চাষাবাদের কাজ করছিলেন তারা। হঠাৎ করেই ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্তের ওপারের কিছু লোকজন নিয়ে চাষাবাদের কাজে বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি তাদের। আমাদের বাপ দাদা আমল থেকে চাষাবাদ করছে, আনুমানিক প্রায় 50 বছরের মতো হবে। 50 বছর ধরে আমরা চাষাবাদ করছি, এর আগে কোনোদিন সমস্যা হয়নি। হঠাৎ কালকে এই জমিটা চাষাবাদ করতে গিয়ে বাধা দিয়েছে। বিএসএফ এরা বলে এটা আমাদের ভারতের ভিতরে মধ্যে, এরা আবার বলে না এটা আমার বাংলাদেশের মধ্যে। বললো যে আপনাদের সব বিজিবি ডেকে নিয়ে আসো, তারই পরে আমরা কথাবার্তা বলি, আপনাদের পুনরায় জমিতে আসতে দেবো। ঘটনাটি বিজিবির নজরে আসলে বিষয়টি সমাধানে রবিবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের 4 সদস্য দলের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ 102 ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমার। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। রবিবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই পতাকা বৈঠকে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় আগামী 20 জানুয়ারি আবারও পতাকা বৈঠকের দিন ঠিক করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 3 দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়া সহ 3টি দাবিতে রবিবার থেকে আমরণ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সোমবার তাদের কর্মসূচিতে অসুস্থ হয়ে প্রায় 20 জনের মতো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আন্দোলনকারীরা উপাচার্যের এই কথা চিঠি আকারে পাঠানোর দাবি করেন। সে দাবিতেই তারা 1 ঘন্টার আলটিমেটাম দেন। বিকেল 4টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর আমাদের জানাবেন। ছাত্ররা কি বলছেন সেখানে? জি, আপনি জানেন যে আসলে গতকাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এই গণ অনশন কর্মসূচি শুরু করে তাদের ক্যাম্পাসে। সেখান থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরা তারা বারবার চেষ্টা করেছে তাদেরকে গণ অনশন থেকে আসলে সরিয়ে নিয়ে আসার জন্য। সেখানে তারা আজকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ভিসি তাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যেহেতু এখান থেকে শিক্ষার্থীদের 3 দফার দাবির মধ্যে অন্যতম দাবি একটা সেনাবাহিনীকে দিয়ে তাদের নতুন যে ক্যাম্পাস কেরানীগঞ্জে সেই ক্যাম্পাসকে নির্মাণ করার বিষয় নিয়ে। তো সেই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়টির ভিসি জানিয়েছেন যে সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে সেনাবাহিনীকে এখনই কিছু বলা যাবে না। তবুও সেই বিষয় নিয়ে আসলে তারা কোনো লিখিত কোনো জবাব না পাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস ছেড়ে এখন সচিবালয়ে অবস্থান করছেন এবং সচিবালয়ে বিকেল 5টা থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে সচিবালয় থেকে বলা হয়েছিল প্রতিনিধি পাঠানোর জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে কথা হবে সবই প্রকাশ্যে হবে এবং সেই প্রকাশ্যের কথার জন্যই তারা মূলত এখানে অবস্থান করছেন। এবং সেই সাথে তারা আরও বলছেন যে এখানে 2জন শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা হিসাবে,
তাদের এই সবকিছু থাকার পরেও কেন আসলে এই শিক্ষার্থীদেরকে রাজপথে এসে সচিবালয়ে অবস্থান নিতে হচ্ছে তার জন্য তারা লজ্জাবোধ করছেন। এবং এরই সাথে আসলে এখানে আরো বলে রাখি, আসলে শিক্ষার্থীরা যেটা জানাচ্ছেন যে 2017 সালে তাদের ক্যাম্পাসের যে কার্যক্রম শুরু হয়েছিল সেই ক্যাম্পাসের কার্যক্রম আসলে কোনো অংশেই অগ্রগতি হয়নি। এবং সেই সাথে এখানে তারা ঢাকার তাদের যে প্রধান যে ক্যাম্পাস রয়েছে পুরান ঢাকাতে, সেই ক্যাম্পাসে আসলে একটি ছাত্রী হল ছাড়া ছাত্রদের জন্য কোনো হল না থাকার কারণে আসলে এই সংকট দেখা দিয়েছে। যে কারণে আসলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো লিখিত আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের গণ অনশন কর্মসূচি চালিয়ে যাবে। এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। ফরুক বাবু, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরুক বাবু। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, একটি হাউজে একাধিক গণমাধ্যম না রাখার বিষয়টি ভেবে দেখা দরকার। একটি হাউজে অধিক মাত্রায় মনোপলি থাকবে, প্রতিযোগিতা থাকবে না, এটা হতে পারে না। বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় সাংবাদিকদের পরামর্শ মতামত নেন কমিশনের সদস্যরা। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গঠনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই হাউস থেকে, একই প্রতিষ্ঠান থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয়, একটি কোন পত্রিকায় কি তফাৎ পাবে না, একই তো জিনিস বেরোয়, তাহলে পাঠক হিসেবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেল, পাঠক কি ভিন্ন কিছু পেল না। টেলিভিশনের ক্ষেত্রেও তাই, একই হাউস থেকে যদি দুটো টেলিভিশনের মালিকানা থাকে তাহলে তো এই একই জিনিস পাবে, সেখানে তো প্রতিযোগিতা থাকছে। এই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে। একই হাউসের হাতে অধিক মাত্রায় আপনার কনসেন্ট্রেশন, মনোপলি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তার এটা হতে পারে না। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। আগামী সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে তরুণরাই। বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রার বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, এখন বেশিরভাগ তরুণ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে। এতে সমাজ হচ্ছে অস্থিতিশীল। আবার তরুণ যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণপণ চেষ্টা করছে। তরুণ সমাজ আজকে মাদক থেকে শুরু করে আজকে চাঁদাবাজি, মাস্তানি, বিভিন্ন অপকর্মে তারা এই সমাজে এই তরুণদের তারা তাদের এই কর্মকাণ্ডে সমাজ অতিষ্ঠ অনেক সুখী। আমরা দেখেছি যে এই অনেক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, কিন্তু তরুণ সমাজ রাষ্ট্রের আগামী একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এই তরুণ ছাত্র সমাজে এই দেশ নির্মাণ করবে। এবং চট্টগ্রাম ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। গেল ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার সময় আইনজীবী আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এর মধ্যে ৬৬ জনই ছিলেন আইনজীবী। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প থেকে সাবেক ৩ এমপি শত কোটি টাকা আত্মসাৎ নিয়ে বাংলাভিশনের প্রচারিত প্রতিবেদনের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রকল্প পরিচালকের কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম বিএডিসির সেচ প্রকল্প কার্যালয়ে যান। তবে এ সময় প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা কেউ অফিসে ছিলেন না। দুদকের ওই টিম অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রকল্পের অস্তিত্বের খোঁজে এলাকায় যান। দুদকের সহকারী পরিচালক নীলকমল পাল জানান, তাদের কাছে প্রাসঙ্গিক প্রয়োজনীয় নথিপত্র দাখিলের অনুরোধ করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে অবহেলা অযত্নে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। ৮.৫ একর জমিতে গড়ে ওঠা কেন্দ্রটিতে রয়েছে হাঁস মুরগি পালন, কৃষি, হর্টিকালচার সহ প্রাথমিক চিকিৎসার নানা উপকরণ, কিন্তু সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে। নেই যুবকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। কেন্দ্রটি এখন বখাটেদের অভয়াশ্রম। এর জন্য তৎকালীন আওয়ামী সরকারের ব্যর্থতাকে দুষছেন স্থানীয়রা। রংপুর থেকে জুয়েল আহমেদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত।
রংপুরে যুবদের কর্মমুখী করতে ৩১ বছর আগে নির্মাণ করা হয় যুব প্রশিক্ষণ কেন্দ্র। 2 যুগের বেশি পার হলেও দৃশ্যমান কোনো সফলতা পায়নি প্রতিষ্ঠানটি। জনবল সংকট আর পরিচর্যার অভাবে অবকাঠামো সহ নষ্ট হয়েছে শিক্ষার পরিবেশ। ট্রেনিং করার মতো দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি স্টুডেন্টদের জন্য অত একটা উপযোগী না। থাকার পরিবেশ একবারে খুব খারাপ, খুবই খারাপ। বৃষ্টির সময় তো থাকা একেবারেই মুশকিল। যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যায় যে খাট একদিক থেকে সরে অন্য দিকে নিয়ে যায়, আবার বারান্দার মধ্যে পানি জমে থাকে। কৃষি, পশু ও মৎস্য খামার সহ কেন্দ্রটিতে প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম থাকলেও নেই তার সঠিক ব্যবহার। গবাদি পশুপালন থেকে শুরু করে মৎস্য চাষ, কৃষি বিষয়ক অন্যান্য বিষয়ে। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখানে ছাত্রীনিবাসে নিরাপত্তার সমস্যা। আমরা এই জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্র চাই না, আমরা একটা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চাই, যেখান থেকে হাজারো বেকার যুবক প্রশিক্ষিত হয়ে তাদের সুকর্মে নিয়োজিত হতে পারে। গবেষকরা বলছেন, কেন্দ্রটিকে যথাযথ ব্যবহার করা হলে এ অঞ্চলে তৈরি হতো নতুন নতুন উদ্যোক্তা। যে আবু সাইদের যে বিভাগ, সেই বিভাগে যুবকদের প্রশিক্ষণের জন্য এখানে দ্রুত এখানে বাজেট বাড়ানো হবে, প্রশিক্ষণের যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যে প্রশিক্ষণগুলো আসলেই একটি কৃষিভিত্তিক জনপদের যুব সমাজকে কর্মক্ষম করে তুলবে বা আত্মনির্ভরশীল করে তুলবে, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গত 3 দশকে বিভিন্ন ক্যাটাগরিতে 13,000 যুবককে প্রশিক্ষণ দিয়েছে কেন্দ্রটি। যুব শক্তিকে প্রসারিত করতে এই প্রশিক্ষণ একাডেমি এ অঞ্চলের জন্য গুরুত্ব বহন করলেও আওয়ামী লীগ সরকার এটিকে গুরুত্ব দেননি। ফলে ভুতুড়ে পরিবেশে প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বরিশালে বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। দেশবিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে জনসমাবেশ হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির দাবিতে গাজীপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে টঙ্গী স্টেশন রোড থেকে বোর্ডবাজার কলেজ গেট ও জয়দেবপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। ঢাকা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাভার থানা ও পৌর ছাত্রদল। মিছিলটি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিআরপি এলাকায় গিয়ে শেষ হয়। চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ হয়েছে কুড়িগ্রামে। দুপুরে চর উন্নয়ন কমিটির উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, অধ্যক্ষ শরীফুদ্দিন রিন্টু, অধ্যাপক মোখলেসুর রহমান, সংগঠনের সদস্য সচিব আশরাফুল হক রুবেল সহ অন্যরা। মুজিব বর্ষের লোগো ব্যবহার করায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর প্রিপেড মিটার স্থাপন বিষয়ক সভা পণ্ড হয়েছে রংপুরে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নাগরিক সমাজের প্রতিনিধি, সুশীল সমাজের নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সিলেটে। নগরীর দরগা গেটের একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর সাজিদুল ইসলাম করিম। নবায়নযোগ্য জ্বালানির স্বপ্নে ক্যাম্পেইন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর উমেদ আলী মাঠে এতে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন ফাউন্ডেশনের পরিচালকরা। 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে নরসিংদীতে। সরকারি কলেজ মাঠে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া। উৎসবে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে সাতক্ষীরায়। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সিরাজগঞ্জে। শহীদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। আবু সাইদ হত্যায় হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে দুদকের মামলা। বিচার বিভাগে হাসিনার অনুগত বিচারক ও কর্মকর্তাদের বিচার চান রিজভী। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কুমিল্লার শাহপুর সীমান্তে বেড়া তুলছে বিএসএফ, সাতক্ষীরা সীমান্তেও উত্তেজনা। তালা ঝুলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন, অনশনে অসুস্থ 20 জনকে হাসপাতালে ভর্তি, দাবি আদায়ে সচিবালয়ের সামনে অবস্থান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।